নমস্কার, বাঙালবাড়ি ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আমি লিমা আছি আপনাদের সঙ্গে নতুন ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা হচ্ছে একাদশীর উপবাস। আজ 7ই আশ্বিন, 25শে সেপ্টেম্বর। আজ হলো পদ্মা একাদশী। এই একাদশীর ব্রত আমরা বাড়ির সবাই মিলে পালন করছি, শুধু আমাদের বাচ্চা দুটো ছাড়া। আর আমরা সবাই একাদশীর উপবাস আমরা সেভাবে ঠিক করি না, এখন করছি কিছুদিন ধরে, বাবা মারা যাওয়ার পরে। তারপর থেকে একাদশীর উপবাস মা বলল থাকতে হয় 1 বছর, তার জন্যই আমরা থাকছি। আমার শাশুড়ি মা সব দিনই থাকেন, সারা বছরে উনি বিভিন্ন রকম উপবাস, আর একাদশী তো কমন জিনিস, সেটা তো থাকবেই। এবং আমার যা গেছে স্নান করতে, ও আসবে, এসে তারপর আমাকে একটু হেল্প করবে, দুজনে মিলে তারপর পুজো দেবো। সকালবেলা ঠাকুরকে ঘুম থেকে উঠেই আমরা প্রথমেই মিষ্টি জল দিয়ে তার পুজো দেওয়া হয়। তারপরে এখন স্নান সেরে এখন পুজো। আমাদের ঠাকুরকে এখানে বসানোর জায়গা খুব একটা নেই, তো এই ঘরটা ফাঁকা, এখানে বসিয়েছি। আমাদের মন্দিরে কাজ চলছে, মিস্ত্রিরা কাজ করছে, এই জন্য এখানে বসিয়েছি। জায়গাটাও কম হয়েছে, একটু পুজো দিতে সমস্যা হচ্ছে। আপনারা কষ্ট করে একটু বানিয়ে নিচ্ছি, বানিয়ে নিয়ে তারপর ঠাকুরকে স্নান করিয়ে তারপর ওনার ভোগটাকে নিবেদন করব। আগে ফলটাকে বানিয়ে রাখি, আমার জায়ের একটু আসতে বোধহয় লেট হবে। আর বাচ্চাটা ঘুমোচ্ছে, ও উঠে যাবে। ফল প্রসাদ বানানো কমপ্লিট হয়েছে। এখন আমি হচ্ছে ঠাকুরকে স্নান করিয়ে তারপর আমার যা পুজোর যে নিয়ম সেই অনুসারে আমি পুজোটা করছি। দেখুন, এই পদ্মা একাদশীর একটা মাহাত্ম্য আছে। এই মাহাত্ম্য কথা আমি এখন আপনাদের সামনে একটু বলি। আমি তো জানি না অত ভালো, যদি যা ভুল ত্রুটি হয় আপনারা ক্ষমা মার্জনা করবেন। যেটুকুন পারি আপনাদের সামনে সেটা বলছি। একদিন রাজা যুধিষ্ঠির বললেন গিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে যে এই ভাদ্র মাসের শুক্লপক্ষে এই যে পদ্মা একাদশী, এটা কেন পালন করা হয় ভগবান? তখন ভগবান যুধিষ্ঠিরকে উত্তর দিচ্ছেন, বলছেন যে নারদ মুনি একদিন ব্রহ্মার কাছে গিয়েছিল। ব্রহ্মার কাছে গিয়ে জিজ্ঞাসা করছে যে ভগবান, কেন এই পদ্মা একাদশী পালন করা হয়? আপনি যদি আমাকে একটু বলতেন তাহলে আমি সেটা জানতে পারতাম। তখন ব্রহ্মা তাকে উত্তর দিচ্ছেন যে হ্যাঁ নারদ, তোমার তো কথা জানতে তো তুমি চাইবেই। হ্যাঁ, তোমাকে তাহলে কথা বলবো, তাহলে তুমি শোনো। সূর্য বংশের কোনো এক রাজা, সে রাজার নাম হলো রাজা মান্ধাতা। সেই মান্ধাতা রাজার রাজ্যে চরম অভাব দেখা দিয়েছিল। এই সময় 3 বছর ধরে চরম খরায় এমন অবস্থা হয়েছে, প্রজারা ভীষণভাবে অন্যভাবে কষ্ট পাচ্ছে। তখন তিনি কি করবেন, এই সমস্যার সমাধান খুঁজলেন। কি করে আমি এর সমাধান পাবো? তখন রাজা মান্ধাতা কোনো পথ না দেখে তার কুলগুরুর কাছে গেলেন। বললেন, গুরুদেব, আমি আমার প্রজাদের কি করে এই অন্নভাব থেকে মুক্তি দেব? তখন তার কুলগুরু বলল, হ্যাঁ, তোমার তো এর সমাধান করা উচিত। যেহেতু তুমি রাজা, প্রজাদের কষ্ট তো তোমাকে করতেই হবে, দূর করতে হবে, এটা তো স্বাভাবিক, তাই না? তাহলে তুমি যদি এর সমস্যার সমাধান জানতে চাও, তাহলে তোমারই রাজ্যে দেখো ওই জঙ্গলের এক প্রান্তে কোনো এক মুনি ঋষি রয়েছে। সে মুনি ঋষির কাছে যাও বাবা, সেখানে গেলে তুমি এই সমস্যার সমাধান পাবে। তখন রাজা মান্ধাতা কুলগুরুর আজ্ঞে নিয়ে সেখান থেকে তিনি সেই ঋষির সন্ধানে বের হলেন। তারপর তিনি জঙ্গলে খুঁজতে খুঁজতে তার সঙ্গে তার দেখা হলো। ঋষি তাকে বললেন, ঋষির পায়ের কাছে গিয়ে সে প্রণাম করে এই কথা জানতে চাইল। তখন ঋষি তাকে বলল যে বাবা, তুমি যদি এই সমস্যার সমাধান খোঁজো, তাহলে একটাই সমাধান আছে। তুমি এই যে ভাদ্র মাসের শুক্লপক্ষের যে একাদশী, এই তিথিটাকে পালন করো। তোমার প্রজাদেরও বলো এই তিথিটা পালন করতে, এই একাদশীর ব্রতটা করতে বলো। তাহলে তোমরা এই সমস্যার এই অন্যভাবেই
কষ্ট থেকে তোমরা মুক্তি পাবে। তখন রাজা তার রাজ্যে গিয়ে সমস্ত প্রজাদের এই কথা বললেন এবং নিজেও সেই ব্রত পালন করলেন। তারপর থেকে তাদের এই সমস্ত সমস্যার সমাধান হলো, তারা আবার তাদের সুখ সমৃদ্ধি ফিরে পেল। এই জন্যই এই পদ্মা একাদশীটা পালন করা হয়। আর এই পর্যন্ত আমাদের পুজো শেষ হলো, এখনকার পর্ব। এবার একাদশীর দিনে তো পঞ্চশস্য কিছু ভোজন করা যায় না, আমরা যা করব আর সন্ধ্যার পরে ঠাকুরকে আরেকটু ভোগ দেব, সেই ভোগটা আবার গ্রহণ করব। সেই ভোগটা হলো শ্যামা চাল দিয়ে তৈরি প্রসাদ। সেই প্রসাদটা ঠাকুরকে দিয়ে তারপরে আমরা সেটা গ্রহণ করব। সন্ধ্যায় আবার দেখা হবে। এখন এই পর্যন্তই। এখন সন্ধ্যা 7টা বাজে। আমাদের একাদশী উপবাস ছিলাম সারাদিন। দুপুরবেলা ফল প্রসাদ নেওয়ার পর এখন সন্ধ্যার পর আবার ঠাকুরের ভোগ দেওয়া হবে। শ্যামা চালের প্রসাদ করব, সেটা ঠাকুরকে অর্পণ করব, তারপর আমরা সেটা গ্রহণ করব। তার জন্য ওই সবজি টবজি বানানো হচ্ছে, আমার যা বানাচ্ছে, এরপর রান্না করব। ওই আমার যা কাটছে ওটা হচ্ছে আমাদের গাছের পেঁপে, হ্যাঁ, আর আলু। একাদশী যে প্রসাদ তৈরি করা হয় তাতে তো সব ধরনের সবজি দেওয়া যায় না, এই জন্য শুধু আলু আর পেঁপে দিয়েই করছি। যা সবজি আছে বাড়িতে এই দিয়েই করা হচ্ছে। আমার সবজি বানানো হয়ে গেছে, আমার যা সবজি বানিয়ে দিয়েছে, এবার হচ্ছে রান্না করব। প্রসাদ রান্না হবে এখন। এবার উনুনটা জ্বালিয়ে কড়াটাকে উনুনে দিলাম, গরম হোক। কড়াতে তেলটা গরম হয়ে উঠেছে, এবার আমি সবজিগুলোকে ঢেলে দেব। এবার তেলের উপর সবজিগুলোকে আস্তে আস্তে দিয়ে দিলাম। এই রান্নায় ঘি অথবা সূর্যমুখী তেল ইউজ করতে হয়, সন্দক লবণ ইউজ করতে হয়। এমনি লবণ তো ইউজ করা যায় না, ঠাকুরকে প্রসাদ দেওয়া হবে, তাই জন্য। তাহলে আমি সবজিটাকে নেড়ে নেড়ে একটু ভাজা করে নেব। আমার প্রসাদ রান্না হয়ে গেছে, এবার প্রসাদটা ঠাকুরকে নিবেদন করে তারপর আমরা আজকের মতো ভিডিওটা এখানে শেষ করলাম। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে, নমস্কার।